ওয়েলকাম টু বিকাশ প্রেজেন্ট ফুটবল ফ্রিক শো। আমার ডান পাশে বসে আছে ফুটবল ফ্রিক আরিক আনাম খান এবং আমার বাম পাশে বসে আছে, আমি তার পুরো নাম আসলে নেই না, সম্মানের সহিত তাকে আমি ফাইজ ভাই ডাকি। সো ফাইজ ভাই, আপনি তার পুরো নামটা বলে দেন একবার। সৈয়দ ফায়েজ আহমেদ। এবং এই দুই ফ্রিকের মাঝখানে আমি বসে আছি শিশু ফ্রিক নুসরাত জেরি। সুইজারল্যান্ড ভার্সেস আর্জেন্টিনা। এটা পরে আমরা ইংল্যান্ড হয় কি আর্জেন্টিনা যাব নাকি আর্জেন্টিনা হয় ইংল্যান্ড? ও আচ্ছা, আমাদের আরেকটা জিনিস আছে। না 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 না, আমরা ফকল্যান্ড আইল্যান্ডে বসে থাকবো। আমরা ইংল্যান্ডের কথা বলতেছিলাম। Excuse me, that was so insensitive. আমরা খেলা That was so insensitive, you know that, right? আমরা এই যে খেলার সিরিয়াল অনুযায়ী যাই। ঠিক আছে, নরওয়ে ভার্সেস ইংল্যান্ড। তিন সিংহের দল নিয়ে আমরা আসলে কি বলতে পারি বলেন? ইংল্যান্ডেরও একটা ভালো জিনিস কি যে একটা কমপ্লিটনেসে, মানে আমরা তো হ্যারি কেন নিয়ে অনেক কথা বলেছি, বাট আই থিংক দ্য স্টার পারফর্মার লাস্ট দুইটা গেমে জুড বেলিংহাম অ্যাবসলিউটলি স্টেপড আপ এবং ক্লাচ মোমেন্টে ডেলিভার করাটা, এবং এটা কিন্তু ট্যাকটিক্যাল একটা বিষয় আছে। আমরা কিন্তু এই শোতেই আমরা আরেকজন প্লেয়ার, হ্যাঁ, এটা নিয়ে কিন্তু তাকে আমরা ক্রিটিসাইজ করেছিলাম যে সে কিন্তু মাঝামাঝি একটা জায়গাতে দাঁড়িয়ে থাকে, এদিক যায় না ওইদিক যায় না, সে নিজেই গোল দেবে, আমি গোল দেবো, আমি গোল দেবো, আমি গোল দেবো, এগুলি করতে থাকে। হ্যাঁ, করতে করতে কি হয় যে বাকি প্লেয়াররা খেলার সুযোগ পায়নি। হ্যারি কেইন ইন্টারেস্টিং বিষয়টা হচ্ছে হ্যারি কেইন কিন্তু ইজ এ সর্ট অফ ফ্রি রোল ফরওয়ার্ড কিন্তু, এবং সে ডানে বামে একটু ড্রপ ডাউন করে, যেই গ্যাপটা সৃষ্টি হয় সেখানে কিন্তু জুড বেলিংহাম নাম্বার 10 যে থাকে সে কিন্তু সেখানে ঢুকে গোলটা দেবে। এক্স্যাক্টলি তাই হয়েছে। হ্যারি কেইন ওয়াজ লাইক, যে না আমার হয় না দিস দ্য মার্ক অফ আ মানে বিগ প্লেয়ার, যে ম্যাচুরিটিটা ওই জায়গায় আসছে হ্যারি কেইন। আগে কিন্তু একটু টার্গেট ম্যান টাইপের ছিল, নাও হি ইজ কিন্তু টার্গেট ম্যান তো বটে, মানে বল গেলেও ফিনিশ করে দেবে, এটা উইদাউট দিয়ে দিবে, মানে হ্যাঁ, হি ডাজ নট ওয়ান্ট টু বি দ্য হিরো। মানে আমি মাঝে ওই দিন একজন একটা ভালো কথা বলতেছিল যে যেটা হয় যে ব্রিটিশ মিডিয়া যেহেতু বেশি কথা বলে, সেহেতু আমরা সবসময় মনে করি প্লেয়ার গুলা একটু আসলে ওদেরকে নিয়ে বেশি প্রশংসা করে। কেইনের বেলা হচ্ছে উল্টাটা, মানে আমাদের মাথায় ওটা আছে ও ব্রিটিশ প্লেয়ার, ও মনে হয় বেশি প্রশংসিত। আসলে ব্যাপারটা তা না, মানে কেইন যেভাবে, কেইনের ট্রান্সফরমেশন আমরা যেটা দেখলাম এর আগে দুই সিজনে বায়ার্নের জন্য তো এই সিজন তো মানে 50টা গোল, এবং ধরেন মানে দিস ইজ অ্যামেজিং। সে স্ট্রাইকিং এ ধরে, মানে পেনাল্টি বক্সে এমবাপ্পের সাথে ওর তুলনাটা চলে, বা ইভেন ইন এ সেন্স এমবাপ্পেও কিন্তু আসলে ওই অর্থে পেনাল্টি বক্সের প্লেয়ার না, বাট হ্যারি কেইন, হালান্ড, এমবাপ্পে মানে সেম ক্যাটাগরি, মানে এরা ধরেন হচ্ছে কেনের ওই গুণটাও আছে, আবার যে নেমে এসে বেলিংহামদের জন্য বল নামায় পায়, মানে ফ্রি রোল এজ এ প্লেমেকার গর্ডনের সাথে ওর আন্ডারস্ট্যান্ডিংটা হচ্ছে। এবং একই সাথে আপনি মেক্সিকোর খেলাটা চিন্তা করেন যে এই টিমটার না করে উপায় নাই যে ও নিচে নেমে এসে হচ্ছে ডিফেন্স করতেছে, একটা পেনাল্টি দিল, বাট এই যে সে ডিফেন্স করতেছে 35-40 মিনিট 10 জন নিয়ে, দ্যাট ওয়াজ সামথিং এলস। অ্যান্ড এই টিম দে ক্যান বি রিয়েলি ডেভাস্টেটিং। মানে মজার ব্যাপার হচ্ছে ওই দিন ওরা খেলার ধারার এগেইনস্টে গোলটা খাইছে। আমি বলবো যে তার আগে আমি যেটা ইন্টারেস্টিং দেখতেছিলাম, ওরা একটা প্ল্যান নিয়ে আগাচ্ছে যে স্ট্রেইট খেলবে, নেদারল্যান্ড মানে নরওয়ের ডিফেন্সটাকে স্ট্রেচ করতে পারতেছে না। তারপরে দেখলাম হুট করে তারা দেখলাম যে হচ্ছে আপনার হচ্ছে ওভার দেওয়া শুরু করলো, তখন একটু স্ট্রেচ হয়েছিল। মানে নরওয়ের ওই ডিফেন্সকে যদি স্ট্রেচ করতে ওরা একটু লং বল দিয়ে আর কি, হ্যাঁ, এবং একটু ধরেন ওই যে অ্যাক্রস দ্য ফিল্ড যেই খেলাগুলা চেষ্টা করলো ওরা, এবং দিস ইজ ভেরি মানে ওই ফ্রান্সের মতোই ইংল্যান্ডের এই টিমটারও সে ট্যাকটিক্যাল অ্যাকামেন্ট আছে, যে ট্যাকটিক্যাল এক ধরনের সুইচ করে খেলার মাঝখানে, এবং ওদের এই আন্ডারস্ট্যান্ডিং নো হাউটা আছে। আনলাইক এনি আদার ইংল্যান্ড টিম, এই টিমের মধ্যে ভীষণ রকম একটা হচ্ছে অ্যাডামেন্ট বিষয়টা আছে যে আমরা দে নো হাউ টু উইন। এটাই বলতে চাচ্ছি আমি, যে মানে ওরা কিন্তু আমি এটা মানে আমরা যে অফ ক্যামেরা কথা বলছি যে সাউথগেট থাকলে কিন্তু মেক্সিকোর সাথে হেরে বাদ, সাউথগেট থাকলে মেক্সিকোর সাথে হেরে বাদ হইতো। এবং আপনি দেখেন আর্সেনাল চ্যাম্পিয়ন, আমি আর আপনি যেটা বলতেছিলেন, আর্সেনাল এবং সিটি প্লেয়ারই বেশি ওদের, এবং উইথ হ্যারি কেইন and Harry Kane has also learned how to become champion, মানে thanks to Bayern Munich. So this England team can be, and হচ্ছে গিয়া আপনার this England team and they showed, মানে although হচ্ছে একটা গোল খুবই বিতর্কিত হইলো, ওইটা নিয়ে আসলে অনেকক্ষণ আলোচনা করা যেত, কেন আমি ভারের বিরোধী বা কেন হচ্ছে ভার নিয়ে আইতাম। হ্যাঁ, I was about to say that এটা পরে বলটা যে হচ্ছে গিয়া নেমে আসলো, একটা ফাউল গোল পাইলো ইংল্যান্ড, মানে yet England played well, they probably deserved it. এবং ক্লাচ মোমেন্টে হয়েছে কি আপনার ধরেন যে মানে ওইটার থেকে যে বের করে আনা ম্যাচটা, যে সামবডি স্ট্যান্ডিং আপ, যেটা আমরা কিন্তু ধরেন যে ক্রিকেটেও দেখেছি, আমরা অনেক জায়গাতে দেখেছি যে কোনো কিছু প্লেয়ার একটা পয়েন্ট জাস্ট দাঁড়িয়ে যায়, দ্যাট ওয়াজ মানে বেলিংহাম। এবং একটা পয়েন্ট রাইস ওয়াজ নট ফিট 100%, হ্যাঁ, রাইসকে নামিয়ে ফেলে, কেইনকেও একটা পয়েন্ট হচ্ছে নামিয়ে ফেলে, বাট দেয়ার ওয়াজ জাস্ট অনলি মানে জুড।
সো উইচ ওয়াজ অ্যাবসলিউটলি এবং ইংল্যান্ডের যে আরেকটা বিষয় হচ্ছে যে যেটা হালকা একটু ফ্রান্সের সাথে যেটা একটু পাওয়া যায়, মিল পাওয়া যায়, সেটা হচ্ছে যে ভার্সেটাইল। কারণ ধরেন যে ওকে হার্ভি বার্নস নট ওয়ার্কিং, মর্গান রজার্স নামতে পারে, মর্গান রজার্স আছে পেস দরকার, রাশফোর্ড নামতে পারে। এদিকে সাকা তো ধরেন যে সাবস্টিটিউট হিসেবেই নামছে অ্যাজ এন ইম্প্যাক্ট প্লেয়ার, সেখানে একটা জায়গাতে আছে, এবং মানে মিডফিল্ডের ক্ষেত্রে এজেই হঠাৎ করে ধরেন নেমে গেল। and they all are মানে বড় বড় ক্লাবে প্রচুর এক্সপিরিয়েন্স নিয়ে খেলা প্লেয়ার, বাট হয়তো ফ্রান্সের থেকে কোয়ালিটি ওয়াইজ হালকা পেছনে, হালকা না ভালো, মানে দেখা গেল যে ওই অলিসের লেভেলের নাই, ওদের ভার্সেটিলিটি আছে কিন্তু এমবাপ্পে লেভেলের কেউ হয়তো নাই, বাট ইংল্যান্ড ইজ আ স্ট্রং টিম নেভারদালেস। আমরা প্লেয়ার নিয়ে কথা বলছি, আমাদের বোধহয় একটু কোচ নিয়েও কথা বলা উচিত। আমরা এতগুলো টিম নিয়ে কথা বলছি, আমি হঠাৎ করে ইংল্যান্ড টিমের কথা শুনে আমার থমাস টুকেলের কথা মনে পড়ে গেল। আমি এই শোতে হলো যে প্রথমে এসে একটা মজা নিছিলাম, যে থমাস টুকেল বলছিল যে আর যদি ইংল্যান্ড এবার আসলে বিশ্বকাপ জিতে তাহলে হলো যে তারা কি ট্যাটু করবে, এই ধরনের জিনিসপত্র আমরা মজা নিছিলাম। কিন্তু দিন শেষে যে ভাই যেটা বা তুমি যেটা বললা ফ্লুইডিটির কথা আমরা যে ইয়েতে করলাম, এবং ইংল্যান্ড টিম অ্যাকচুয়ালি হ্যাজ দ্যাট, সো whether to give that credit to Thomas Tuchel or player individually, so এটা যেটা জানতে চাচ্ছিলাম। Indeed both, মানে ডেফিনেটলি বোথ, মানে আমরা তো সাউথগেট ইংল্যান্ড দেখেছি, সো আবারও যে জায়গায় আমরা ক্লাসিক বোরিং। আবার মজার ব্যাপার হচ্ছে, আমি বলবো এটা ব্রিটিশ ফ্যানদের পজিটিভলি নেওয়া উচিত, যে ওই যে বেলিংহামের সাথে ওর যে খেলা শেষে কথা কাটাকাটি হলো, মানে ও বলতেছে যে কথা কাটি ঠিক না, টুকেল বলেছে যে খেলাটা অনেক কঠিন ছিল, ওরা খুব বাজে খেলেছে, লাখের জোরে জিতছে, লাখের জোরে এটা এখানে খেলা হয় না, খুব বাজে খেলছে। বেলিংহাম পরে বলছে যে কোথায় উনি খেলে নাই মাঠের মধ্যে, আমরা খেলছি, এটা খুব ডিফিকাল্ট, এত ইজি না খেলাটা, উনি এসে খেলে দেখু টাইপের কথাবার্তা এসব। টুকেল কিন্তু সেটা আবার মেনে নিছে, এবং না যে সেটা লিঙ্গার করছে, টুকেল কিন্তু পরে বলছে যে না আমি মানতেছি, বাট আমি আমার ছেলেদের ভালোবাসি, এই টাইপের কথা বলছে। আবার এই যে এই ফাইটটা দরকার, এই ফাইটটা দরকার, দ্যাট কিপস ইউ আপ, মানে কিপস ইউ আফ্লোট। একদম মারামারি করে ভাঙাচুর না করার আগ পর্যন্ত ইটস আ গুড থিং। আমরা আসলে বরাবরই যারা জিতেছে তাদের নিয়ে কথা বলি, কিন্তু শুরুতে আমি বলেছিলাম বাদ যাবে না একটি শিশু, আমরা যাব নরওয়ের দিকে। নরওয়ে নিয়ে আমরা কথা বলছিলাম, না আমরা নরওয়ে নিয়ে কথা এখন নরওয়ে যে হ্যাঁ আরেকটা বিষয় একটা যে ওই যে একটি পাসের আগে হলো যে ভাই বলতেছিল যে একটা মাইন্ডসেট আগে হলো ছিল যে আই উইল বি দ্য স্টার অনলি, বাট এই ব্যাপারটা হলো যে এটা নিয়ে কথা হচ্ছে, আলেকজান্ডার শার্লটের হলো যে পাস নিয়ে কথা হচ্ছে, যে সে এখানে দুটো ব্যাপার আছে, একটা হলো ওর পাসটা নিয়ে আমরা নরওয়ের হলো যে, এবং হালান্ডের মানে নরওয়ের যে গোলটা আসলে বাতিল করা হয়েছে, হালান্ডের ফাউল, এবং আমরা আসলে এই ব্যাপারটা একটু নিয়ে কথা বলতে চাই, আসলে আমি একটু শুনতে চাই প্লিজ। হামজা হয়ে খেলুন, বিশ্বজয় করুন, সাথে জিতে নিন PS5 ও স্মার্টফোন। Norway is brilliant all through the tournament. তবে আমি যেটা নিয়ে বেশি কথাবার্তা বলা হচ্ছে, আমার মনে হচ্ছে ওভার হাইপড কথা বলা হচ্ছে। আমরা যারা রেগুলার এই ফুটবল দেখি, মানে ওই পাসটা ওই সময়ে একেবারে খুব সহজও ছিল না, এবং ইট ওয়াজ নট আ ভেরি ইজি ডিসিশন, যে যেহেতু লোকজন হালান্ড নিয়ে এক ধরনের হাইপ আছে, হালান্ডকে দেখলেই পাস দিতে হবে। আই অলসো ক্রেডিট গোজ টু জন স্টোনস, মানে ওয়ে হি ব্লকড দ্য লাইট। এবং আরো মজার ব্যাপার হচ্ছে ওই জায়গায় যদি সে বল লুজ করতো, সে যদি পাস দিতে যেত, বলটা লুজ করতো, তাহলে কিন্তু কাউন্টার অ্যাটাক একটা হইতে পারতো। তো সব মিলায় সে হয়তো চাইছিল বলটা রাখতে, এমনও না যে সেটা খুব সহজ ডিসিশন ছিল, বা এটা বিরাট কোনো প্ল্যানটা ছিল যেভাবে দেখানো হচ্ছে। ভাই এটা আমি এখানে হলো আমি একটু বলে নেই, সেটা হলো যে আমি আপনার কথা, আপনি এর আগে হলো আমাদের নিয়ে কথা হয়েছিল গ্রিন রুমে, আমি তখন আর কিছু বলিনি, আমি সত্যি বলবো এই জন্য। আপনার মনে হইতেছে কাউন্টার হলো যে একটা হইতো যাইলে, কিন্তু আপনি যদি হলো যে এই সাইড থেকে দেখেন, মানে শরতের মানে ক্যামেরা অ্যাঙ্গেল থেকে দেখেন, দ্যাট ওয়াজ দ্য মানে ওয়াইজ ডিসিশন না, এটা হলো যে মাসল মেমোরি হওয়ার কথা, একটা প্লেয়ারের মাসল মেমোরি হওয়ার কথা, যে আমার স্ট্রাইকার ওই পজিশনে আছে। আপনি বলতেছেন ব্লক করার কথা, কিন্তু ওর পাসটা যে অ্যাঙ্গেল থেকে যাইতো, ওইটা ব্লক করা খুবই টাফ হয়ে যাইতো ডিফেন্ডারের জন্য, কারণ ও এই বলটা যেত এই সাইড দিয়ে, যদি আমার হলো সিঙ্গেল শট না হইতো সোজা শটটা, ও যদি ব্লকও করতে যাইতো, ধরে নিলাম সবচেয়ে খারাপ ভাগ্য নরওয়ের, ওইটা ব্লক করতে যাইতো, ঠিক আছে, এবং কাউন্টারও যেত, কাউন্টারে যাইলে ওটা তো অনেক কিছু ভালো লাগে, কিন্তু যখন আমি জানি এটা মাসল মেমোরি আমার, যে আমি তো আমার স্ট্রাইকার দাঁড়ায় আছে এবং এই জায়গাটা খালি আছে, এবং সবচেয়ে বড় ব্যাপার হলো এই জায়গাটা খালি না, তার সামনে খালি, মানে হলো যে আমার গোল পোস্টে আমার হবে 1v1, তখন ওইটা যখন ওর পায়ে বলটা যাওয়া মানে 1v1 হয়ে যাচ্ছে, এবং ওইখানে চান্সেসটা বেশি। ও কিন্তু সাথে সাথে ওই শটটাও নেয় নাই, ওর ডিফেন্ডার তখন কিন্তু শটটা নেয় নাই, ওই 2 মিনিট দেখলাম ড্রিবল করে ট্রাই করে তারপর যখন ডিফেন্ডার হলো যে আরো ব্লক করে ফেললো, তখন গিয়ে শটটা নিল এবং শটটা হলো যে ব্যাক করলো, ঠিক আছে। একাধারে আপনারটা আমি বুঝতে পারতেছি যে ওই মোমেন্টটা আসলে ইজি না, এই ধরনের ডিসিশন নেওয়ার জন্য ইজি না, কিন্তু এট দ্য সেম টাইম এখন
আমরা এই ভুলটা না করলে আজকে আলেকজান্ডার শার্লট নামের কথা বলার কিছু নাই। আই এম সরি, ডোন্ট গেট মি রং, অ্যাটলেটিকো মাদ্রিদের ফ্যান যারা আছে তারা খেপে যেতে পারে, বাট অ্যাটলেটিকো মাদ্রিদ নিয়ে কথা বলার আসলে কিছু নেই, এবং তার আগে কথা বলার কিছু নাই শার্লট নিয়ে, ওই টিমের মানে ওই ক্লাবের একটা প্লেয়ার তাহলে আলভারেজ গোলটা নিয়ে কথা বলবো। না না এক্স্যাক্টলি, প্লিজ ডোন্ট আমি বাই দ্য ওয়ে ডোন্ট আমি আলভারেজ সারা জীবন আই উইল জাজ হিম টু চুজ অ্যাটলেটিকো মাদ্রিদ। এখন খাইস্তে একটা টিম, একটা খাইস্তে একটা ক্লাব, হাউ কাম মানে ও মাই গড এই ট্রান্সফার সিজনে যে যা নাটক এরা করতেছে, আমি কিছু বলতে চাই না। দেখ শরতে ছিলাম, শরতে ফেরত আসি, ঠিক আছে? আসলে মানে কি দেখো, এগুলি হচ্ছে 50-50 ডিসিশন, এন্ড ওই মোমেন্টে Exactly. মানে এমন হতে পারতো যে পাঁচটা দেওয়ার পর হালান হয়তো মিসকন্ট্রোল করলো, কিন্তু একটা তারপর season হয়তো player, একটা ব্লক হয়ে গেল। ওর সাথে একমত, মানে একটা সিজন প্লেয়ার উড হ্যাভ ডান ইট ভাই। দেয় যাইতে পারতো, আবার ইট ওয়াজ নট দ্যাট ইজি, মানে একদম হচ্ছে full হ্যাঁ speed এ। বাংলা সমস্ত আশরাফুল্লাহ যেমন বলতেছে না না এরকম না, ব্যাপারটা ইজি ব্যাপার না, কিন্তু আমি তো এটা বললাম, আমি পুরো জিনিসটাই হলো যে এখানে বুঝাই দিলাম, মানে আমার যেটুকু বুঝছি, আমি যে সব বুঝি তা না, কিন্তু এই জায়গাটা থেকে আমার মনে হয়েছে যে এটা সিজন প্লেয়ার যে হলো যে এই ধরনের ট্যাকল করতে অভ্যস্ত, সে সরাসরি হলো যে একটু গ্যাপ স্পেস পাইলো হলো যে সে কিন্তু তার স্ট্রাইকারের কাছে হলো যে জিনিসটা পাস করবে স্বাভাবিকভাবে, কিন্তু ওই মোমেন্টে মেবি শরতে মাত্র কাজই করে না, ওর মনে হয়েছে যে মেবি ও বেটার চয়েস, ও শটটা নিলে হয়তো গোলটা হয়ে যাবে, যেহেতু আমরা আলেকজান্ডার শার্লটের মানে হয়তো সবাই এক্সপেক্ট করছিল যে হালানের কাছে যাবে, বরং আমি হ্যাঁ এক্স্যাক্টলি সবাই ওরে ব্লক করে দিবে, আমারটা খালি আমি স্পেস পেয়ে যাবো, আমি এটা শটটা নিয়ে নেব, ডাইরেক্ট শট হয়ে যাবে আমার, ঠিক আছে টার্গেটে। ইট ডিডন্ট হ্যাপেন, হি মিসড এন্ড হোয়াটএভার ইট ইজ। এখন একটা প্লেয়ারের খেলা শেষ হয়ে গেলে আমার এখনো ওই দিনের কথা মনে, আমরা ইংল্যান্ড ফিল্ডে এত কিছু বলতেছি, ব্রিটিশ মিডিয়া নিয়ে আমরা একটু আগে বললাম, এছাড়া পোস্ট দিচ্ছি ব্রিটিশ মিডিয়ার টক্সিসিটি, ভাই তারা তো তাদের নিজেদের প্লেয়াররে ছাড়ে না। আমরা কি বেকামের কথা ভুলে গেছি, রেড কার্ড এবং দা 10 টাইগার এন্ড 1 স্টুপিড বয় টাইটেল। তুমি ওইসব বাদ দাও, ব্রিটিশরাই কিন্তু মানে অন্য কেউ দেখার আগে সবচেয়ে বেশি হাউকাউ কিন্তু করতেছে যে ভারের ওই তার নিয়ে, মানে ওই যে স্পাইডার ক্যামে যা লাগছে ওটা কিন্তু ব্রিটিশ চ্যানেলগুলো সবচেয়ে বেশি হাউকাউ করছে। সো ওদের তো আসলে ওরা তো সিজন জার্নালিস্ট, ওরা নিজেদের নিয়ে অনেক বেশি লাফালাফি করে, ঠিক আছে, কিন্তু ওদের এই জিনিসটা ভাইটালও, মানে ওরা যেই পরিমাণ কথা বলে, ওরা যেই পরিমাণ হচ্ছে হাইপ তুলতে পারে একটা জিনিসে। এন্ড টকিং অ্যাবাউট দ্যাট, আমি ছোট করে একটা কথা বলবো, দ্যাটস এগেইন প্রুভড মাই পয়েন্ট, হাউ মাচ শুড আই বিলিভ ভার। আমি প্রথম থেকেই বলতেছি যাদের হচ্ছে প্রচন্ড টেকনোফ্যাটিসিজম আছে, যে তুমি এর আগের দিন হচ্ছে আলার না কাজিয়ান একটা চুল ধরে পড়ছে, চুলের মধ্যে নাকি বলেরই হয় না, ওই কিন্তু ভাই খোলা ভাবে দেখা যাচ্ছে, ওই যে কোন একজন সে বলতেছিল যে কোন একজন কমেন্টেটর মনে মজা করে এটা যে বলি আমি, এটা হচ্ছে আপনার যে ক্রোয়েশিয়া পর্তুগালের ম্যাচের ওই যে ছিল যে হালকা হালকা টাচ বলতেছে, ওটা চুলের কম্পন ধরতে পারছে। ফিফা এবার হচ্ছে গিয়ে বলতেছে, ফিফা খেলার পর ওইখানে যে পরিষ্কার দেখা যাচ্ছে, এবং এমন যে পরিষ্কার তো দেখা গেছেই খেলার মাঠেই, কিন্তু প্লেয়াররাও বলতেছে যে মানে ওদের যে নাইল্যান্ড বলতেছিল, অন্যরা বলতেছিল, মাঠের পাশ থেকে অ্যাসিস্ট্যান্ট কোচ বলতেছিল যে হচ্ছে দেখেন ওই যে বলটা এইভাবে নেমে আসে, নিয়ম অনুযায়ী তো ওই যে ওটা হলো যে ওটা সবই না, ওই গোলই হলো যে আমরা আবার শুরু করব এখান থেকে, ওইটা ওয়ান ড্রপ দিয়ে খেলাটা শুরু হবে, কিন্তু ইট ডিডন্ট হ্যাপেন। এন্ড ফিফা বলতেছে যে আমাদের বলের হার্ট নাকি, হ্যাঁ ওইটা নাকি ও ধরতে পারে নাই, তো তার মানে তোমার প্রবলেম, মানে ওয়াই শুড আই মানে ওই জন্য একজন বলতেছিল যে আমার নিজের চোখকে আমি বিশ্বাস করতেছি, কিন্তু আমি যেহেতু খুবই টেকনোফেটি শালা, আমরা বলতেছি এটা এত নিখুঁত, ও চুল পর্যন্ত ধরে ফেলতে পারে। ভাই ওই গোলটার কথা মনে আছে, গোল মানে যে অফসাইড হয়েছিল, যে নক গেছিল কোন প্লেয়ার, আরে কোন টিমের জন্য, খালি শুধু নকটা হলো যে লাইনের ইতে গেছিল, ইরান হ্যাঁ নক, মানে জাস্ট এই নকটুকু হলো গেছে, এবং সেইটা হলো যে তারা চুলচার বিশ্লেষণ করে। এন্ড এগেইন মানে হোয়াট আই এম সেইং, মানে দে আর সেইং যে হচ্ছে ভারের একটা সবচেয়ে বড় প্রবলেম যেটা, যে ভার হচ্ছে মোমেন্টারি ডিসিশন নেয়, ভার ডাজন্ট টেক দ্য কনটেক্সট অফ দ্য গেম, যেটা নিয়ে আসলে আবার ওর সাথে কথা কইতে গেলে আবারও তর্ক শুরু হবে। হোয়াট আই এম সেইং থ্রু আউট মাই লাইফ অ্যাবাউট ভার, মানে আপনি একটা মোমেন্ট দেখে আগে পরেরটা না দেখে এবং কনসিস্টেন্সি না দেখে ওকে বলতেছেন এইটা ঠিক না এটা ঠিক, ভার কিন্তু শুধু মোমেন্টটা দেখে, ভার বলতেছে হ্যাঁ ও এই সময় পাড়া দিছে, ও কিন্তু আগের জন্য পাড়া দিছে ওইটা আবার ভার দিয়ে দেখলোই না, হ্যাঁ। সো ওই দিনও যেটা রেফারি কেন হচ্ছে, রেফারি এত বলদ হয়ে যাবে যে সবাই দেখতেছে ওইখানে নাইমা আসতেছে, তারপর আমরা বলতেছি যে বল ধরতে পারে না, এগেইন দ্যাট প্রুভড ইট। সো I don't know what we should do with VAR, এটা কিন্তু আমরা আজকে বিতর্ক না, মানে যারা ইংলিশ there are some good elements to VAR, প্রয়োজন আছে, কিন্তু হয় না যে এটা আসলে কতদূর পর্যন্ত না, এটা একটা বোঝার বিষয়। আমরা আসলে হচ্ছে মানে লেভেল অফ এরর কত দূর রাখবো, যে আমরা কি আসলেই চাই ও যেটা বলতেছিল যে একটা নখের জন্য একটা গোল বাতিল হয়ে যাক, বা হচ্ছে হ্যাঁ বা 110 ফিট দূরে 110 গজ দূরে একটা সামান্য টাচের জন্য একটা গোল বাতিল হয়ে যাক। দিস ইজ এক্স্যাক্টলি হোয়াট উই আর সেইং, যে হচ্ছে কি ধরেন
there should be flow. This is the contact sport. This is a I think flow. And what do- আমি আরেকটা on-field প্রশ্ন- decision-এর উপর একটা বিষয় আমি থাকে। আরেকটা ইয়ে করি, সেটা হলো what do you guys think about that cancelled goal of Norway? I mean, হালান্ড যে ফাউলটা করছিল এবং যেটার কারণে মানে ও তো গোলও দেয় নাই, ফাউল তো না মানে- ওয়েল ওইটা লেজিট, এবং আই হোপ সেটা এবার ইংলিশ আবার একটু প্রিমিয়ার লিগে ফেরত আসি, কারণ আমরা দুজনই একমত হব। এই একটা টিম আছে, ওরা হচ্ছে গিয়ে ওদেরও নামে দিয়ে শুরু, ওরা হচ্ছে গিয়ে কর্নার পাইলে সব শুরু করে। সো এইবার আশা করি এটা একটু স্ট্রিক্ট হবে লোকজন। আচ্ছা। এবং ফুটবলে আরেকটা জিনিস যে কারণে আমি ভার ভাই সবের পক্ষপাতী ছিলাম, যে ধরো মনে করো মাতারাজির ডিসিশনটা, আমরা ওয়ার্ল্ড কাপ হলে আমরা এগুলো বড় করে মনে রাখি মাতারাজির ডিসিশনটা, কিন্তু ধরেন আমি কিন্তু ফুটবলে রিয়েলি চাই ভার যদি ইন্টারভেন করতেই হয়, যে হচ্ছে অফ দা বল জায়গাগুলা হচ্ছে ভার আরো বেশি বেশি করে, যেটা হালান্ডের বেলায় করছে। অ্যাবসলিউটলি ওকে উইথ দ্যাট, অ্যাবসলিউটলি ওকে উইথ দ্যাট, মানে সেটাই করা উচিত। মানে অফ দা বল সে হচ্ছে ফাউল করছে এবং পারফেক্ট ডিসিশনই হয়েছে, যেহেতু কর্নারের আগে যেহেতু করা হয়েছে, সো কর্নারটা রিটেক হবে। ইট ইজ নট পানিশিং ফর দ্যাট রিজন। সো ওই যে যেটা নিয়ে আসলে ওই আবারও সেই ইজিপ্ট ম্যাচে যে হচ্ছে ওই যে অফ দা বল যে ফাউল, সেটাকে ধরা হলো না। সো আই নিড কনসিস্টেন্সি, আই নিড, মানে মেশিন দিয়ে এখন হিউম্যান এরর গুলা বাড়ায় দেওয়া হচ্ছে, জাজ করতেছে মেশিন, কিন্তু আলটিমেটলি কিন্তু ডিসিশন নিচ্ছে হিউম্যান বলতেছে এইটা দেখবো, এটা দেখবো না, এইটা দেখবো, এটা দেখবো না, এইটা চুলে লাগলে বাদ, ওইটা মাথায় গুত্তা খেলায় নখ লাগলে বাদ। Talking about VAR and its consistency and decision. Now let's Let's talk about Argentina. Let's jump into আর্জেন্টিনা Argentina versus Switzerland. কি যেন বলছিলেন ভাই? বলেন আবার বলেন, বলেন। ডিজার্ভ করে, মানে বেসিক্যালি অন্য টপিক নিয়ে আলাপ তো করে লাভ নাই, হ্যাঁ, লাভ কারণ কমিটি টিম কিনে বলতে গেলে আমাদেরকে আবার কি না কি করে দেয়। আমি বলবো যে হুলিয়ান অ্যালভারেজ যে গোলটা, ওয়াও, মানে ইফ ইটস আ ম্যাচ উইনার দ্যাট ইজ দ্য গোল। আমরা বাকি আর কিছু বলবো না। ও অ্যাটলেটিকো মাদ্রিদে খেলতেছে, কবে বার্সা যাবে? ভালো লাগতেছে না ভাই। আর কবে বার্সা যাবে ভাই? কি যে শুরু আমার প্রশ্ন, হ্যাঁ ফাইজেন কথা হইতে পারে, কিন্তু আমার প্রশ্ন হলো তোর এই সময়টাই কেন তোর এইরকম একটা দুর্দান্ত গোল করা লাগবে, যখন তোরে নেওয়া হলো যে এই ঝামেলাটা চলতেছে। জাস্ট ইমাজিন এই মোমেন্টে এটা মানে সিমিওনি বলছে যে না এত ফালতু মানে ও ভ্যালুটা একটু বাড়িয়ে দেয়। ভ্যালুটা একটু বাড়াই দেয়। জাস্ট ইমাজিন এই কদিন ধরে এই খেলতেছে, সবাই সমালোচনা করতেছে আলভারেজের, কি হইছে আলভারেজ, ওয়ার ইজ আলভারেজ, হোয়াট হ্যাপেন্ড টু আলভারেজ। কারণ বার্সেলোনা মানে কি বলি, আর্জেন্টিনার কথা বললে হলো যে মেসির পরে হলো যে আমরা হলাম যে স্পাইডি, মানে এরকম একটা ব্যাপার। ওমা এই বিশ্বকাপে দেখতেছি না, আর যখন হইলো যে দেখা গেল ওরে, মানে বুম, হোয়াট আ গোল এন্ড হোয়াট আ প্লে। মজার ব্যাপার হচ্ছে আম্মা ওই দিন হচ্ছে আম্মার খেলা দেখছিলাম, আম্মার ফ্ল্যাটে গিয়ে, ওখানে হচ্ছে কি আম্মা নামাজ পড়তে উঠছে মনে হয় সকালে, তা আম্মা এসে আমার কইতেছে আর্জেন্টিনা গোল খাইছে। মানে কারণ হচ্ছে গোলটা দেখার পরে আমি এত, আরে ভাই দিস ইজ আ পিস অফ বিউটি। আমি তো আর অন্য ওইসব টিমের সাপোর্টার না, আমার সব টিমের খেলা ভালো দেখলেই ভালো লাগে। খেলা ভালো দেখে ভালো লাগে, যেটা দেখলে বসাইতে ভালো লাগে, এটা হলো ওদের মোটো, আর কোনো মোটো নাই। এরা আমার ধারণা পিছনে পিছনে এত বদনাম করে না আর্জেন্টিনার, আমার দেখে যতটা বদনাম করে না আমার তার থেকে বেশি করে। rivalry, ঠিক আছে? They just hate me. I don't think ওরা আসলে আর্জেন্টিনার এত পছন্দ করে, আমার ধারণা এরা আমার এত পছন্দ করে। না that is not true at all. আমরা আর্জেন্টিনা পছন্দ করার মতোই, মানে ভাই আমি calm and composed থাকবো বলছি, তার মানে আমি এটা বলি নাই যে আমি কিন্তু হলো যে ওই যে ইংল্যান্ডের তিনটা ঘুমন্ত সিংহ না, নখদন্তহীন, ঠিক আছে? আমি কিন্তু সেই সিংহ না, কিন্তু এখন মানে ঠিক আছে? Don't make me hyper. বড় কথা হচ্ছে যে আর্জেন্টিনা once again মানে struggling and somehow managing to get over the line, এটা হচ্ছে পুরোটাই ভাই। এই কথা বলে লাভ নাই, কেন বল এইবার বলি, আর্জেন্টিনা ফ্যান বেস থেকে যদি নিজেরা মাইনাস করে যদি নরমালিও কথা বলতে যাই, আর্জেন্টিনা সবগুলো ম্যাচের পরেই বলছে যে আর্জেন্টিনা বাঁচতে বেঁচে গেছে, মানে মরতে বেঁচে গেছে। কথা বলছে কি খেলছে ধুর, মানে রীতিমতো। আই টেল ইউ হোয়াট, ল অফ এভারেজ বলে যদি কিছু থাকে, মানে একটা জিনিস চিন্তা করো যে মেসি তার সারা জীবন ইংল্যান্ডের সাথে খেলেনি, এবং মেসি ইংরেজিও পারে না। মানে এটা এই কারণে বললাম যে রটিন মারা গেছে 2 দিন আগে, আর্জেন্টিনার অন্যতম কিংবদন্তি কোচ। তারই পুরো ঘটনাটা অলরেডি সবাই জানে, যে হচ্ছে ইংল্যান্ডের সাথে 66 এর ম্যাচে ওই সময় গালিগালাজ এর অভিযোগে, মানে তখন থেকে আবার ইয়েলো কার্ড রেড কার্ড চালু হলো। তো এই জন্য বলতেছিলাম যে আর্জেন্টিনার সাথে ইংল্যান্ডের এমনিতেই একটা যে লাইব্রেরি যে অন্য লেভেল, এবং
ল অফ এভারেজ যদি কাজ করে, মনে রাখতে হবে যে হচ্ছে আমরা বারবার বলতেছি যে আর্জেন্টিনা, আমরা ওরে কেতানোর জন্য বা যেভাবে হোক যে আর্জেন্টিনা ফিফার হেল্প পায়। ইংল্যান্ড কিন্তু হচ্ছে হ্যারি কেন কিন্তু ট্রাম্পের সাথে গলফ খেলে আসা লোক, ট্রাম্পের গলফ বাডি। ইফ আই হ্যাভ টু সে, ইফ কোনো টিম যদি মানে চুরি নিয়ে ধরেন হচ্ছে ওই দিন আমরা যারা ধরেন চুরি শিখতে চায় তাদের কাছে ওইটা এদের একটা ডকুমেন্টারি হবে। কিন্তু সেমিফাইনাল চোরের চোর বলে না যে হচ্ছে এই লেভেলের সেমিফাইনাল, সেই 86 এর পরে কিন্তু ওরা মুখোমুখি ওরকম ভাবে হয় না। এই দলের দুইটা লোক নিজেরা না কোনো জাতীয় দলের পরিচয় দেয় না। এরা পরিচয় দেয় একজন লিভারপুল ফ্যান আর একজন পরিচয় দেয় আমি তো ইউনাইটেড, ঠিক আছে, ইয়ের ফ্যান, কি বলে, আরে ম্যান ইউর ফ্যান, ম্যানচেস্টার ইউনাইটেড। ওই তো এরা হলো, একজন হলো ম্যানচেস্টার ইউনাইটেড ফ্যান, একজন লিভারপুল ফ্যান, ঠিক আছে। এদেরকে যে আমি থাকে না ফুটবল যে স্বাভাবিক ব্যান্টার থাকে, ব্রাজিল, আর্জেন্টিনা, পর্তুগাল, ঠিক আছে, বা ফ্রান্স, জার্মানি কিছু একটা টাইনে নিয়ে আসবো বলবো, এটা আসলে তা না। এরা আসলে এইসব ব্যাপারে হলো গুপ্ত। এরা ধরুন আর্জেন্টিনার আঘাত করে, আমি না কনফিউজ হয়ে যাই, আমি আসলে ব্রাজিলের মানে স্ট্যাটিস্টিক্সটা দেখাবো নাকি আমি আসলে জার্মানির স্ট্যাটিস্টিক্স দেখাবো নাকি আমি পর্তুগালের স্ট্যাটিস্টিক্স দেখাবো। কারণ আমি তো মানুষ একটা, আমি আমার দলে ডিফেন্ড করতে পারি, কিন্তু এদেরকে অ্যাটাক করতে গিয়ে তো আমি 7টা দলের হলো যে আমি তো একটা ভবিষ্যৎবাণী করতে পারি যে ন্যাশনাল টিমের সাপোর্ট নিয়ে। হ্যাঁ, তো ভবিষ্যৎবাণী হচ্ছে যে ফাইজ ভাই কিন্তু সামনের ওয়ার্ল্ড কাপে হচ্ছে জার্মানি সাপোর্ট করবে। ওকে কেন বলো তো দেখি? কারণ জার্মানির ম্যানেজার এখন মানে কোচ, হ্যাঁ, সামনের আগামী 4 বছরের জন্য হচ্ছে ইয়র্গেন ক্লপ। এরপরে আসলে আর কোনো কথা চলে না। এবার যেমন ইজিপ্ট, মিশর, এদের প্রতি আমার যেমন ভালো, আমি যেমন প্রথম আশ্রয়তে বসে বলছিলাম যে আমি নেদারল্যান্ড পড়ে ফেলি কারণ হচ্ছে ভ্যান ডাইক নাম দিতে ভালো লাগবে। আমি যেমন ইজিপ্টের ডাইহার্ট ফ্যান হয়ে গেলাম, অনেক কিছু মারা লোকজন মনে করতেছে আমি বুঝি ব্রাজিলের কারণে। নট এট অল ভাই, ব্রাজিল যেমন মানে ব্রাজিল ইজ নট এ বিগ ইস্যু, ইস্যু ওয়াজ সালা। মানে সালার সাথে যদি এরকম ঘটনা না ঘটতো আমি হয়তো এত অ্যাটাকিং হইতাম না। কিছু লোকের সাথে অ্যাটাকিং হইতাম, সরি আমি একদম পাবলিকলি সরি বলতেছি, এত অ্যাটাকিং হওয়া উচিত হয় না জেরি বাদে। আমার সরি বলবে না, এরা হলো যে আমি হলাম যে এদের থাকলে ব্যক্তিগত ছোট বোন এরকম আর কি। আমার হলো যে ওরা আমার মাথাটা খারাপ করে দিচ্ছে। আমি আরেকটা জিনিস টকিং অ্যাবাউট দ্যাট, পেপ গার্দিওলা কি চালিতে যাচ্ছে? পেপ গার্দিওলা যদি যায়, আমার ধারণা প্রেডিকশন হচ্ছে পেপ উইল বি ম্যানেজার অফ স্পেন। হ্যাঁ, মানে এট সাম পয়েন্ট, মেবি এখন হয়তো না, কারণ এই ওয়ার্ল্ড কাপে যেহেতু সেমিফাইনাল, হয়তো এখন মানে কোচ আরেকটু কিছুদিন থাকবে, বাট পেপ আমি আইসি পেপ কোনো না কোনো সময় পেপ হচ্ছে মানে স্পেন টিমটা ম্যানেজ করবে। কারণ পেপের একমাত্র এইটাই মানে ওয়ার্ল্ড কাপ, ইউরো, ওদের তো ঝামেলা ছিল যে কাতালান নন কাতালান নিয়ে। পেপ যেহেতু ভীষণ পরিমাণ কাতালান, ফলে হচ্ছে ওদের তো যে ওই বোর্ডের সাথে ওই একটা যেটা ক্লপেরও ছিল আর কি, যে ও তো ভীষণ পরিমাণ এন্টি বাভারিয়ান টাইপের একটা, ওইটা যেহেতু কাটায় আসছে। এখন এইবারে আসলে কি করে স্পেন তার উপরে। জার্মান ন্যাশনাল টিম যতটাই প্রো বায়ার্ন, তার ঠিক ততটাই হলো যে অ্যান্টি বায়ার্ন হলো যে পেপ। ক্লব। এবং মজার ব্যাপার, এটা তো একটা ফ্যান্টাসি হবে। লোকজন বলতেছে যে হয়তো আর 2 বছর থাকবে মরিনহো, তারপরে পর্তুগাল টিমের দায়িত্ব নিয়ে নিতে পারে। মানে ওয়ার্ল্ড কাপ দেখবেন যে মরিনহো ভার্সেস পেপ হচ্ছে, আমরা দেখবো যে তখন কিন্তু আমাদের বলতে, তখন কিন্তু আমাদের লাগবে। হ্যাঁ, তখন কিন্তু ওই যে ক্লাব দুজনের মধ্যে একজন, কিন্তু আমার ধারণা দুজনের মধ্যে একজন যদি থাকে এবং সেটা যদি আসলেই হয়, বিশ্বকাপ বলেন মানে একটা ভালো পসিবিলিটি কিন্তু আছে। মানে না, whenever যেখানে ক্লব আছে আমি সেখানে আছি ভাই, এটা নিয়ে আর কোনো কথা নাই। হ্যাঁ, আমি তো দম বলবো, আমি তো ছোটবেলা থেকে জানি। এখন আমরা যেই কিন্তু না সেমিফাইনালে যাওয়ার আগে বলি, আমি হলাম যে ব্যাপারটা এমন একটা ম্যাচ গেল, মেসি যাই গোল, মেসি কোনো গোল পাইলো না। এবং মেসি হলো যে ওই জায়গাটায় হলো মেসি গোল পাওনি অনেক মানুষ অনেক দুঃখ পেয়েছে ভাই। মেসি সব ম্যাচে না এক্স্যাক্টলি আমার দুঃখ নাই, আমার কিন্তু কোনো দুঃখ নাই, আমি দুঃখের কথা বলতেছি। আমি ওটাই বলতে যাচ্ছি যে অনেকের হলো যে এই দুঃখটা আছে যে তোমার সব ম্যাচে 3টা করে গোল হয় কেন? টাকা কি ফিক্সড? ভাই 1 মিনিট, আর্জেন্টিনা ফ্যানদের এই যে ভাই আমি কিন্তু একটা কিডনি নিয়ে এখানে বসে আছি, একটা কিডনি কিন্তু আগের ম্যাচে সেম রিপিট, একটা কিডনি নিয়ে 1 মিনিট, আর একটা কিডনি নিয়ে কথা বলতেছি কারণ আমরা আপামর আর্জেন্টিনা ফ্যানরা আমাদের আরেকটা কিডনি বেচা তারপরে হলো যে ফিফারে টাকা পাঠাইছি। তার মানে আর্জেন্টিনা ফ্যান দেখলেই তার সাথে একটু যত্নআত্তি করেন, তাদের একটাই কিডনি, আমারও। হামজা হয়ে খেলুন, বিশ্ব জয় করুন, সাথে জিতে নিন PS5 ও স্মার্টফোন। ও আচ্ছা, আরে এত কথা বলতে ভুলে গেছি ভাই, বাংলাদেশের ওই যে মিস্টেকেন আইডেন্টিটির যে জিনিসটা মানে এলো যে ইয়েলো কার্ড, মানে প্লিজ ডু ইউ গাইস ওয়ান্ট টু সে সামথিং, নাকি এটা নিয়ে আমরা একটু বুঝাইতে চান নাকি যে আমরা এটাও কিনে নিছি? আসলে ওইটা নিয়ে গুতানোর কিছু না, ওই পোলাটারে কিনে নিতে পারে, নালে ওই লেভেলের গাধামি ওই লেভেলের গাধামি ম্যাচ ফিক্সিং না করলে মানে আমি হচ্ছে কি মানে এই হইলে এইখানেও আমার
দোষ, এইটা বলে আমি ম্যাচ মানে ফিক্স ওইখানে করছি। হইতেই পারে সুইজারল্যান্ড পুরো কিন্তু আমি যে মানে সিমুলেশন বলেন বা পুরো জিনিসটা না আসলে ভারের যে কথা বলতে বলতে ওই জায়গাটাতে আসে যে ভার থাকাকালীন সুবিধাটা কি হয়েছে আগে কিন্তু আমরা দেখতাম ডি বক্সের মধ্যে কেউ একটা পড়ে যাচ্ছে ডাইভ হ্যানতন অনেক নাটক অনেক কিছু করেছে ভার আসার পর কিন্তু কেউ করে না, যে জন্য আমি খুবই সারপ্রাইজড ওই জায়গাটাতে যে ভার থাকাকালীন, কারণ ইফ ইটস আ সিরিয়াস ফাউল সিরিয়াস ফাউল প্লে অনেক কিছু থাকে ভার তো সে ইন্টারভিন করবেই। আর ভাই তারপরে কি মাঠের মাঝখানে Exactly, সেখানে সিমুলেশন দরকার নাই তো কোনো, সিমুলেশন ওইটা হয়তো ওই মোমেন্টে আই ডোন্ট নো কিন্তু হোয়াট আমার মেবি ধারণা হলো যে রেফারি হলো যে পারাদাস রে কি বুঝা হলো যে লিয়ান্দ্রো পারাদাস রে হলো যে ইয়েলো কার্ডটা দিল, এই জন্যই তো ভারটা হলো যে ইয়ে আমি করছে। বলি যে ভারকে নিয়ে এত আলোচনা কেন আমরা ভার বাতিল করতে পারি না, কারণ ভার থাকবেই, টেকনোলজি থাকবেই, VAR কিন্তু থাকার আপনি কারণে অফ দ্য বল decision যেটা বললেন আপনি অফ দ্য বল জিনিসপত্রগুলো কিন্তু হলো আমি যে বলতেছি আরো consistency, কিন্তু ওইটা নিয়ে না আসলে কোনো আলাপ নাই, ওইটা নিয়ে ইভেন যারা ওই আর্জেন্টিনার বিরোধী ষড়যন্ত্র করতে চেয়েছে আই থিংক দিস না কনস্পিরেসি থিওরি তো একটা মজার জিনিস, ফুটবল বিশ্বকাপ মানে কনস্পিরেসি ওইটা ওইটা মজা, ওইটা মুখরোচক ব্যাপার থাকবে, কিন্তু কিছু জিনিস হচ্ছে গিয়া মানে ওই জিনিসটা ওই দিনের যে রেড কার্ডটা এটা একদম মানে আর্জেন্টিনা 78 সালের চুরি করা বিশ্বকাপ, মানে আর্জেন্টিনা যেমন 78 সালে একদম চুরি করা বিশ্বকাপ জিতছে একদম পরিষ্কার, ওই দিনের রেড কার্ডটা একদম একই রকম ভাবে পরিষ্কার, দুইটার মধ্যে কোনো আলোচনারই কিছু নাই। calm and compose is my motto. I will be calm and composed. যাক, এইসব কথাবার্তা গায়ে মাখা যাবে না, বড়দের এসব অনেক কথাবার্তা আসলে এড়িয়ে যেতে হয়, কিন্তু আমরা এখন কথা বলবো সেমিফাইনাল নিয়ে, স্পেন ভার্সেস ফ্রান্স এবং আর্জেন্টিনা ভার্সেস ইংল্যান্ড। এই দিক থেকে হলো যে কি মনে হয় লামিন ইয়ামাল যেটা বলছে যে স্পেন ভার্সেস ইংল্যান্ড, সরি কি বলি ফ্রান্স নিয়ে, হোয়াট ডু গাইস থিংক, তোমরা কি এটার সাথে সহমত? স্পেন ভার্সেস ফ্রান্সের বিষয়টা হচ্ছে যে ইটস সর্ট অফ গোয়িং টু বি ফ্রান্সের অ্যাটাক ভার্সেস স্পেনের ডিফেন্স, কারণ স্পেনের ডিফেন্সের রেকর্ড হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট, ওরা একটা গুলি হচ্ছে খেয়েছে করে পুরো গেছে, ওয়ার্ল্ড কাপের ভিতরে, এন্ড ফ্রান্স তো অবভিয়াসলি মনের আনন্দে 2-0 করে মানে চলে যাচ্ছে কন্ট্রোলিং মানে এটা হচ্ছে বিগেস্ট, এবং ওইটা একটু ওরা মানে টিকি টাকা ভার্সেস স্পেনের ওই জায়গাটাতে যাওয়াটা, বাট আই থিঙ্ক যে ওভারঅল অন পেপার যদি আমি হেড টু হেড দেখি ফ্রান্স অনেক বেশি হচ্ছে আগায় আছে। ইউরোতে কিন্তু ইউরো, আমি একটা বিষয় দেখেন ইউরোতে কি হচ্ছে আপনার মনে থাকবে যে ইউরোতে কিন্তু দেখেন টিমটা ওয়াজ ডিফারেন্ট, নিকো উইলিয়ামস ওয়াজ ফিট, হ্যাঁ, এবং তখন কিন্তু হচ্ছে লামিন ইয়ামালের ফার্স্ট বিগ টুর্নামেন্ট, এইদিকে ও হচ্ছে ডান দিক দিয়ে, নিকো উইলিয়ামস বাম দিক দিয়ে, মাঝখানে মোরাটাও মানে গোল পাচ্ছে, ড্যানি অলমো হঠাৎ করে একটা জায়গাতে আসে, দ্যাট ওয়াজ বিট অফ আ সারপ্রাইজ। সবই আমি আগেও যেটা বলতেছি 60% ফ্রান্সের, মানে মিনিমাম 60%, কারণ ওই যে তারপর অলিসে মিডফিল্ড থেকে পুরো যেটা বলা হচ্ছিল যে ওই জিনিসটা যে একটা ক্রিয়েটিভ মিডফিল্ডার সেটা সে অ্যাড করতেছে, কিন্তু হ্যাভিং সেড দ্যাট ওই যে হেড টু যেটা হয় ফ্রান্স অন্যান্য খেলায় কিন্তু ও যেটা বলতেছিল একটা মতো দুর্বলতা আমি অনেক চিন্তা করে ফ্রান্সকে কিন্তু মোটামুটি বাকিরা সব অ্যালাউ করতে বাধ্য হয়েছে কাইন্ড অফ, তো ওর পাই বল থাকবে ও অ্যাটাকে যাবে, আমাদের হচ্ছে বাস পার্ক হোক বা যেভাবে হোক থাকতে হবে, কিন্তু ফর দ্য ফার্স্ট টাইম দে আর ফেসিং এ টিম which will try to possess the ball like a crazy, মানে তারা চেষ্টাই করবে যে বল ছাড়বই না ভাই, বল ওরা ফ্রান্সের যেমন আমার সমালোচনা হচ্ছে ফ্রান্সের শট নিতে হবে বেশি, সরি স্পেনের, যে ওর আলটিমেটলি হচ্ছে শটটা নিতে হবে, স্পেন রেজাল্টটাও পাইলো ওই দিন, দেখেন 2টা শট নিছে বলে 2টা গোল হয়েছে, কিন্তু শিওর শট ছিল না, মানে 2টা গোলে হচ্ছে গোলকিপারের হাত ফসকা, মানে whenever you take shot you will get goals, so but একই কারণেই আমি বলতেছি ফ্রান্সের জন্য যেটা চ্যালেঞ্জ হবে, ওরা কিন্তু এই যে 50%-এর নিচে পজিশনে অভ্যস্ত না, অফ দ্য বল ওরা কিরকম খেলে, অস্থির হয়ে যায় কিনা বা এক ধরনের হচ্ছে আনকমফোর্ট জোনে থাকে কিনা, সেটা মিলায়া হচ্ছে একটা ইন্টারেস্টিং গেম হইতে পারে। আই থিঙ্ক যে ফ্রান্সের একটা সুবিধা কি, দেখ ওয়ান সেকেন্ড, যেটা শুরুতেই বললাম যে ধরেন ফ্রান্সের কিন্তু এবিলিটি টু অ্যাডাপ্ট, এবং ওরা কিন্তু দেখবেন ঠিক আছে, আচ্ছা বল নিয়ে আছে তোমাদের, থাকুক বলটা, কাউন্টারটা যখন পাবে উইথ দ্য পেস, হ্যাঁ, অফ দ্যাট ফ্রন্ট 3 বা ফ্রন্ট 4, ওইটা ইজ অ্যাবসলিউটলি ডেড, এবং মানে সেকেন্ডের ভিতরে কিন্তু দেখবেন যে এই যে তো স্পেন অনেকক্ষণ ধরে পাস করতে বলটা পাওয়ার সাথে সাথে উইদিন 10 সেকেন্ড আমি তো আগেই বললাম স্পেনকে এক্সেল করতে হবে, স্পেন হ্যাজ টু প্লে মিনিংফুল ফুটবল। স্পেন যদি মনে করে আমি টিকি টাকা কইরা 60% বল রাখবো, দে উইল বি ডিস্ট্রয়েড ইন মোমেন্টস। ফ্রান্স যখনই 40% বল পাবে দে উইল মেক অ্যাবসলিউটলি স্ট্রেট হচ্ছে সোজা ডাইরেক্ট খেলবে। তো স্পেনকে যেটা করতে হবে, স্পেনকে খুবই ডিরেক্ট খেলতে, মানে ওদের যে মেইন, ওদের তো ডিএনএ তেই আছে বল পজিশন রাখা, তো সেটার সাথে যদি তারা ডিরেক্ট ফুটবলটা খেলতে পারে, থিংস কুড বি ভেরি ইন্টারেস্টিং ইফ দে ক্যান কাম আউট উইথ 1 or 2 goals earlier. But I still think that প্রেডিকশনের কথা যদি বলেন না, যে এক্সট্রা টাইমে যাওয়ার একটা পসিবিলিটি কিন্তু আছে,
বাট দেন अगेन মানে হয় না ইটস হার্ড টু রাইট অফ ফ্রান্স, মানে আমি কিন্তু ওয়ার্ল্ড কাপের শুরুতে আমার একটা ফ্রান্সকে প্রেডিকশন তো ছিল। কেউই রাইট অফ করতেছে না, প্রশ্নই আসে না। আমি বরং বলতেছি উল্টাটা, যে ইটস অলসো হার্ড টু রাইট অফ। হ্যাঁ এক্স্যাক্টলি, মানে ফ্রান্সই জেতার কথা নর্মাল হিসাবে, ফ্রান্সকে আমরা যে জায়গাটা দিয়ে রাখতেছি যে একদম হচ্ছে ও সবার থেকে উপরে, তারপর আসলে বাকিদের হিসাবে। বাট ইয়েট এগেইন স্পেন হ্যাজ দ্যাট চান্স টু ক্রিয়েট অ্যান আপসেট এন্ড অন দ্যাট ডে on that day, হ্যাঁ দে হ্যাভ দ্যাট থিং। Now. মানে অন দ্যাট ডে তো অনেক কিছু হইতে পারে। অন দ্যাট ডে তো ধরেন হচ্ছে এই কোভারডে, মানে ওরাও কোভারদের সাথে ড্র করছিল স্পেন প্রথম ম্যাচেই। ওয়ার্ল্ড কাপে অনেক কিছু এরকম হয়েছে, বাট স্পেন হ্যাজ দ্যাট থিং যে ট্রু ইনগ্রেডিয়েন্ট গুলো আছে to cause an upset। ফ্রান্সের সাথে মেবি একটা চ্যালেঞ্জের দেওয়ার মতন একটা সেই ক্যাপাবিলিটিটা হয়তো আছে। আছে, এবং রিসেন্ট হিস্ট্রিতে মানে ইউরোর হিস্ট্রিটা কিন্তু এগুলো কিন্তু ফুটবলারও তো মানুষ, ওদের মাথাতে ওগুলা কাজ করে। যে আর রইলো বাকি হারাদনের এতগুলো ছেলে, রইলো বাকি দুটি, which is England versus Argentina। এটা যে রিয়েলিস্টিক আমার যে প্রেডিকশন, বলেন। আর্জেন্টিনা দিস ইজ দ্য ফার্স্ট টাইম, আই কুড বি রং, এটা মানুষ অনেক কিছু বলতেও পারে, বাট আর্জেন্টিনা দিস ইজ দ্য ফার্স্ট টাইম, হ্যাঁ ওকে গান টু মাই হেড, হ্যাঁ ফার্স্ট টাইম কামিং আপ অ্যাগেন্স্ট দিস টিম উইচ হ্যাজ আ গুড অ্যাটাক অ্যান্ড আ গুড ডিফেন্স, রাইট? ওকে, এবং এইটা সারপ্রাইজড হব না আমি যদি এটা 2-3 গোলের বেশি আর্জেন্টিনা হজম করে। না, and then again what I'm saying, যে স্পেন ফ্রান্সের বেলায় যেটা হয়েছে, আর্জেন্টিনার বেলায় আর্জেন্টিনার ফ্যানরাও স্বীকার করবে, অ্যাপার্ট ফ্রম মেসি দিস টিম ইজ প্লেইং অলমোস্ট রাবিশ। বাট স্টিল ইচ অ্যান্ড এভরি ম্যাচ, আমি ওই যে ইসের কনস্পিরেসিতেও যাচ্ছি না, যে হচ্ছে ওই যে কে ফিফা ফিক্সচার করছে হ্যান ত্যান, এগুলো তো যাচ্ছি না। ওকে, এটা অন্যরা যেতে নাই কেন, ব্রাজিল কেন যেতে নাই, বা পর্তুগাল কেন যেতে নাই, উরুগুয়ে কেন যেতে নাই, কিন্তু আর্জেন্টিনা এখনো পর্যন্ত যে কয়টা টিমের সাথে খেলছে, নো ওয়ান কুড সে আমরা ফেভারিট, আমরা তো আমাদের পাত্তা দিচ্ছি না, আমরাই আসলে ম্যাচটা জিতবো। এভরিওয়ান ইজ সেইং ও আর্জেন্টিনা, মানে সুইজারল্যান্ড বলি, যাই বলি, যাদের সাথেই খেলা হয়েছে, কেপ বলি, বা তার আগে কাদের সাথে খেলছে, ইজিপ্ট বলি, আমরা আর্জেন্টিনা থেকে ইনফেরিয়ার, আমরা জিতলে জিতেও যেতে পারি, কিন্তু ফর দ্য ফার্স্ট টাইম underdog আর কি। আমরা আন্ডারডগ। ফর দ্য ফার্স্ট টাইম আর্জেন্টিনা ইজ ফেসিং এ সাইড হুইচ ইজ নট অ্যান আন্ডারডগ। নট অ্যান আন্ডারডগ অলসো, এন্ড লাইক এন্ড সাইড দেখেন যে এতগুলো ম্যাচে যাদের সাথে খেলা হয়েছে, আর সাইড উইচ অ্যাকচুয়ালি আপনার অনেক অ্যাটাকটা বেশ স্ট্রং, এবং ওই জন্য মানে সুইজারল্যান্ড এটা কিন্তু অত স্ট্রং না, না। না, কেবার্ডে এবং অন্যগুলিও কিন্তু আমি বলছি না, কিন্তু সাইড উইচ ইজ আপনার ওই And আপনি দেখেন যে ইজিপ্টের সাথে খেলাটা, ইজিপ্টের হালকা পেসের কাছে কিন্তু আর্জেন্টিনা বেশ এক্সপোজড হয়ে গেছিল, দুইটা গোল, একটা গোল ক্যান্সেল। শেষ মুহূর্তে যত যাই বলি, ইজিপ্টের ওই ডিফেন্স তো আর ইংল্যান্ড দিবে না, ইংল্যান্ড শেষ 10 মিনিটে 3টা গোল খাবে না, হুইচ ইজ অনেক ক্লোজ টু ইম্পসিবল এরকম ঘটা। বাট এগেইন আমরা ইংল্যান্ডের যে আলোচনাটা করে আসতেছিলাম, দিস উইল বি দ্য টাফেস্ট গেম ফর আর্জেন্টিনা। both For in fact, sure. both কিন্তু তবুও বলবো যে ইংল্যান্ডে কিন্তু ধরেন যে নরওয়ে ওয়াজ আ বিগ টেস্ট, মানে নরওয়ে আফটার কামিং ব্যাক, ধরেন যে ব্রাজিলের সাথে জেতার পরে কিন্তু নরওয়ে একটা জায়গাতে যেহেতু গেছে উইথ প্লেয়ার্স লাইক হালান্ড, ওডেগার্ড, এই একটা জায়গাতে যাওয়া, মেক্সিকো, মানে একটা ওই অ্যাজটেকাতে ওই গরম, ওই সবকিছু ভিতরে করাটা, যেটা মানে দেখেন ওপোনেন্টের কম্পারিজন তো হয় না, কিন্তু আমি বলবো যে ইন টার্মস অফ অ্যাটাক, কারণ আর্জেন্টিনা আর কিছু হোক না হবে, হ্যাঁ ডিফেন্স, যেরকম কেপভার্ডের ডিফেন্স ভালো ছিল, সুইজারল্যান্ডের ডিফেন্স ভালো ছিল, সবগুলো ডিফেন্ডিং ওয়াইজ একটা স্ট্যান্ডার্ড জায়গাতে আছে, বাট অ্যাটাকটা যদি আমি বলি, এই লেভেলের অ্যাটাকটা কিন্তু এখনো ফেস করে আর্জেন্টিনার ডিফেন্স কিন্তু একটু শেকি, যথেষ্ট শেকি, এবং তারা কিন্তু স্লো, মানে যেটা বারবারই বলা হচ্ছে যে কেন 14 জার্মানি 18-তে যায় দুমড়ায় গেল, 10-এর স্পেন কেন 14-তে গিয়ে পারলো না, বিকজ এই প্রবলেম কিন্তু আর্জেন্টিনাও ক্যারি করতেছে, যে উইনিং টিমকে ক্যারি করা। 14-তে হোস্ট নেশন ব্রাজিলও হ্যাঁ, মানে না, হচ্ছে না জেরি হচ্ছে না। বেশি আশা মানে করো না, বেশি আশা টাশা করতেছি না, কিন্তু আপাতত আমি এদেরকে মিউট করে দেবো, যে কথা শুনতে আর ভালো লাগতেছে না। এরা আসলে আমাকে কোনো রকম কোনো আশা টাশা দিচ্ছে না। আমি হলাম এই মুহূর্তে এমবাপে হয়ে যাব, দ্য ডিকটেটর। সো I am gonna end this here. 48টা দেশ দিয়ে শুরু হয়েছিল গ্রেটেস্ট শো অন আর্থ, সেটা এখন শেষ 4-এ, এবং এই শেষ 4-এ কাদের ফেভারিটরা আসলে যাবে শেষ 2-এ, সেটা দেখতেই আমাদেরকে আরো অপেক্ষা করতে হবে, এবং আমরা সেটা নিয়েও কথা বলবো। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনাদের সঙ্গে খুব দ্রুতই দেখা হচ্ছে, এবং don't forget to mention whatever you are thinking under the comment box.